প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি 2 পেপারে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টিকা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার খাতায় টিকা আসে 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 3টি টিকা আসে। আজকের এই ভিডিওটিতে আমি দুটি গুরুত্বপূর্ণ টিকা নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল অমিত্রাকার ছন্দ এবং দ্বিতীয় প্রশ্ন ছিল সাহিত্যিক প্রাকৃত। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেন দুটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো, তোমরা কোশ্চেনের অ্যান্সার দুটি দেখে নাও। তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের 3টি টিকা দেওয়া থাকে, তোমাদের যে কোনো একটি টিকার 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। দেখো, প্রথম প্রশ্ন রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দ টিকা লেখো। 5 নম্বরে তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তোমাদের সাবলি এক্সামে। উত্তরটি দেখো, উত্তরে প্রথম পয়েন্ট সংজ্ঞা বলা হয়েছে, অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত রীতিতে লিখিত ভাবের প্রবাহমানতা যুক্ত যে ছন্দের প্রতিটি পংক্তি 8+6 এই পদ বিভাগে বিন্যস্ত এবং যে ছন্দের পংক্তি শেষে মিল থাকে না সেই ছন্দকেই অমিত্রাক্ষর ছন্দ বলা হয়। মাইকেল মধুসূদন দত্তের হাতেই অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টি। তিনি মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স এর অনুসরণে অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করেন। ছন্দের সুকঠিন নিয়ম অনেক সময় কাব্যভাবের স্বতঃস্ফূর্ত প্রকাশে বাধা সৃষ্টি করে। এই বিষয়টি বুঝতে পেরেই মধুসূদন নিয়মের বন্ধন থেকে ছন্দকে মুক্তি দেওয়ার চেষ্টা করলেন এবং প্রবর্তন করলেন অমিত্রাক্ষর ছন্দের। মধুসূদন দত্ত তার পদ্মাবতী নাটকে এবং তিলোত্তমা সম্ভব কাব্যে সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন। বাংলা ছন্দের এই বিশেষ রূপটি প্রবাহমান পয়ার নামে পরিচিত। মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলো নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে, এই ছন্দে মিশ্রবৃত্ত পয়ারের মতো 8+6 এই দুই পদ বিভাগ থাকে। পংক্তির মোট মাত্রা হয় 14টি। এবং 2 নম্বর বলা হয়েছে, পয়ার ছন্দের মতোই এই ছন্দের লয় ধীর। এবং 3 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দের সর্বাপেক্ষা প্রধান বৈশিষ্ট্য ভাবের প্রবাহমানতা, অর্থাৎ ভাব এখানে এক লাইন থেকে অন্য লাইনে প্রবাহিত হয়, যেখানে খুশি সেখানে থামতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য বলা আছে, এর মাত্রা গণনা মিশ্রবৃত্ত রীতি অনুসারে হয়, অর্থাৎ মুক্তদল সর্বত্রই একমাত্রা, শব্দের প্রথমের ও মাঝের রুদ্রদল একমাত্রা এবং শেষের রুদ্রদল 2 মাত্রা হয়ে থাকে। এছাড়া একক রুদ্রদল 2 মাত্রা হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, প্রথমে এই ছন্দে অন্তমিল ছিল না, পরে অবশ্যই সমিল অমিত্রাক্ষর ও মধুসূদন রচনা করেছেন। 6 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দের পাঠ ছেদ নির্ভর, ছন্দ জ্যোতি অবশ্য ঠিকভাবেই পড়ে। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন, টিকা লেখো অমিত্রাক্ষর ছন্দ। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো, পরবর্তী নেক্সট টিকা রাখা হয়েছে সাহিত্যিক প্রাকৃত। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সাহিত্যিক প্রাকৃত 5 নম্বরের টিকা। উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট, সাহিত্যিক প্রাকৃত। প্রাকৃত ছিল মধ্য ইন্দো আর্যদের আঞ্চলিক ভাষা, যা ধ্রুপদী সংস্কৃতের চেয়ে আগে বিবেচিত হতো। প্রাকৃত সাহিত্য প্রধানত ধর্মীয় প্রাকৃত, সাহিত্যিক প্রাকৃত, নাটকীয় প্রাকৃত, শিলালিপি প্রাকৃত এবং ব্যাকরণের প্রাকৃত নিয়ে গঠিত হয়। ডানদিন তার কাব্যদর্শ গ্রন্থে সাহিত্য রচনার উপযোগী 4টি ভাষার উল্লেখ করেছেন, সেগুলি হলো সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ এবং মিশ্র ভাষা। ঘোষ তার রচনা সরস্বতী কণ্ঠভরণে প্রাকৃতকে সাহিত্য রচনার উপযোগী অন্যতম প্রধান ভাষা হিসেবে উল্লেখ করেছেন। রাজা ও মন্ত্রীদের প্রশংসা করার মতো কাজে প্রাকৃত ব্যবহার করা হতো। এছাড়া এটি শিলালিপি, প্রশাসনের কাজ, ধর্মীয় মতবাদ, নাটক এবং গান লেখার জন্য ব্যবহৃত হতো। ভারতে কাল্পনিক রোমান্স লেখার জন্য প্রাকৃত ছিল প্রথম পছন্দের ভাষা। সাহিত্যিক প্রাকৃতকে মূলত 5 প্রকারের হয়ে থাকে। সাহিত্যিক প্রাকৃত 1 হচ্ছে মহারাষ্ট্রী, 2 হচ্ছে সৌরসেনী, 3 হচ্ছে মাগধী, 4 হচ্ছে অর্ধমাগধী এবং 5 হচ্ছে পৈশাচী প্রাকৃত।
গুরুত্ব বিচারে মহারাষ্ট্রের প্রাকৃতিক হলো শ্রেষ্ঠ। এর আদি নাম ছিল দাক্ষিণাত্য, কিন্তু মহারাষ্ট্র অঞ্চলের ভাষা বলে এর স্থান নামের প্রভাবে এর নতুন নাম হয় মহারাষ্ট্রী। মহারাষ্ট্রের প্রাকৃতের প্রধান কয়েকটি লক্ষণ হলো ব্যঞ্জন বর্ণের লোপ, সংস্কৃত দন্তেশ্বর স্থানে হয় ইত্যাদি। মহারাষ্ট্রের পরে শৈলশ্রেণীর প্রাকৃতের অবস্থান, এটি মথুরা অঞ্চলে প্রচলিত ছিল। মথুরার রাজা সুরসেনের নামানুসারে এর নাম হয় সৌরশ্রেণী। এর উল্লেখযোগ্য কয়েকটি লক্ষণ হলো সংস্কৃত স্তস্থানে দোয়া থোয়া ও হস্থানে ধোয়া ইত্যাদি বসে। এবং পরবর্তী প্রাকৃত রয়েছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত ছিল পূর্ব ভারতীয় মগধের ভাষা, তাই এর নাম হয়েছে মাগধী। সংস্কৃত নাট্যের নিচে শ্রেণীর পাত্র পাত্রীর সংলাপে এ ভাষা ব্যবহার দেখা যায়। অশ্ব ঘোষের নাটক, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, শূদ্রকের মিচ্ছকটিকম প্রভৃতি গ্রন্থে এ ভাষার প্রাচীনতম রূপটি দেখা যায়। অর্ধমাগধীর ব্যবহার জৈনদের মধ্যে বেশি প্রচলিত ছিল। জৈন শাস্ত্র সমূহ এই ভাষায় রচিত, তাই একে জৈন প্রাকৃতও বলা হয়। অশ্বঘোষ ভাষের নাটক ছাড়া আর কোথাও এর ব্যবহার নেই। পরবর্তী প্রাকৃত সর্বশেষ পৈশাচী প্রাকৃত। পিশাচের ভাষা এরূপ একটি মতবাদ প্রচলিত আছে। এর মূল কেন্দ্র ছিল ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চল। গুণাঢ্যের বৃহৎ কথা এ ভাষায় রচিত। পৈশাচী প্রাকৃত প্রধান কয়েকটি লক্ষণ হলো মধ্যাহ্ন স্থানে দন্তে ন, গ স্থানে ক, ঘ স্থানে খ এবং বর্গজ স্থানে চ ইত্যাদি। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। অবশ্যই তোমরা এই অ্যান্সার দুটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, পরীক্ষার জন্য অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।